রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি শারমিন, আর সঙ্গে দুটো গল্প তো আছি। প্রথম যে গল্পটি আজকে আমরা শুনবো, সে গল্পটির নাম হচ্ছে হরির হোটেল। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ এবং পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে প্রথম পর্বটি এখন শুনি, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব তার পরের পর্বে। তারপর গল্পটি একেবারে শেষ করে আবারও ফিরব। আপনি আছেন কুয়াশায়, সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন শুনবেন গল্প হরির হোটেল। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রকাণ্ড চাপ আর গুতুটের পাচ্ছিলাম। তারপর দেখলাম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে আসলাম, তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার উপরই বা রাগ করব। নিমিষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে মুড়ে রুমালে মুখ মুছলাম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেন ডাকাতি হচ্ছিল বোধ হয়, তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলাম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পড়া এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলে বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললাম, হরির হোটেল মানে? এই তল্লাটে নতুন এসেছেন, যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন আপনি? একটু বিরক্ত হয়ে বললাম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানাননি দেখছি। কি আর করবেন, হরির হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললাম, গিয়েছে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি আপনি? টিকিট কেটেছেন? তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি? ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলাম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো সিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলাম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে নিচে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর একেবারেই জনহীন। আমার সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাব। কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললাম, পরের বাস কয়টায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোথেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। পরের বাস আসবে কখন? বাবু মশাই, এ রাত্রিরে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলায়। কেননা রাত্রিতে তো ওই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা একা গাড়ি? চাওয়ালা হাসলো, আগে না, খামোখা কেন রাত্রির বেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললাম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হলো যে এ তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবারে বাড়ি ফিরে, রোববারটা কাটিয়ে আবার সোমবারে সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সে নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কসরত করতে হতো, এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের উপর রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু রাগ করে কোনো লাভ নেই।
তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললাম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল। বাবুমশাই, না, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি এই প্রথম এখানে আসছি। হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম। ও, হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন আর কি, বলে চাওয়ালা আমাকে মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে কেন যাব, কিছুই বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটার আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাতা কাটা ফতুয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক কাটা। দেখে বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল। লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করলো। আমিও নমস্কার করলাম। এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, স্যার, দয়া করে আমাকে ওই বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ পাল্লাতে সবাই বলেছে ওই হরি হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বার তিনেক বিষাদ চা, আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচন্ড ক্ষুধার উদ্রেক করল। শতান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলাম। ব্যাগটা একপাশে রেখে বললাম, আমার খুবই খিদে পেয়েছে, শিগগিরই ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক। হরি ডাকলো, খেদা, ও খেদু, ঘুমালি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা এক নাদুস নুদুস গোলগাল গরনের যুবক একগাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিটা, 2 মুঠো চাল বেশি করে নেই, আর তরকারি তো অনেক রয়েছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দিত। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে 1 থালা ভাত, ডাল, তরকারি, মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললাম, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি দাদা। হরি বলল, অথচ বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা বাদ দিন, আপনি আমার অতিথি, আপনার কাছে আমি দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললাম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, এই ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাবার হোটেল, এখানে থাকবার ব্যবস্থা নেই তো। আমি আর খেদা উপরের ঘরে ওই রাত্রি কাটাই, নিচে কি থাকবার জোর আছে বলুন? না না, উপদ্রবের চোটে অস্থির হতে হবে একেবারে আপনাকে। কি উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব আমি গ্রাহ্য করবো না। হরি হাসলো, আপনার মাথা গেল, আপনি কথা বলি লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায় বলুন? কাঞ্চনপুর। এই দিব্যি তো জ্যোৎস্না রাত্রির, মনে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এই তল্লাটে আর যা কিছু থাক, চোর ছিনতাই বা ডাকাত কিন্তু নেই। মনের আনন্দে গান গাইতে গেতে আমি চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্ত ভাবে ডাকলো, স্যার শুনুন স্যার। ঘুরে দাঁড়ালাম। সে আমাকে অবাক করে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললাম, অ্যান্টাসিড ট্যাবলেটে কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন, যদি 2 ভাত অম্বল হয় নয়। আপনি আমার এই রাত্রির একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গেতে হাঁটছিলাম আমি। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠছে। তখন 2টো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে থাকলাম। আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে বলে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে।
একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে পড়লাম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে পড়ল। বললাম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলাম। ছিনতাইবাজ বা ডাকাত নয় তো? চলার গতি বাড়ালাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশে মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালপুরি কিছু নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে এক চাঁদুনির বেশি পাবে না। কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ত্রাসে শিউরে উঠলাম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম, সাবধান, আমার কাছে রিভলভার আছে। আমি কিন্তু পুলিশের লোক। গুলি করে মুন্ডু উড়িয়ে দেবো একেবারে। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে আছে। এই অদ্ভুত ছায়া কালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে। সঙ্গে জলের বোতলও নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যতবার পিছন ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। কুয়াশা। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। হাঁপাতে হাঁপাতে বললাম, আমি। কেউ ধমকে বলল, আমি কি? আগে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর। বাস ফেল করে বড় বিপদে পড়েছি আমি। একজন বলল, আর বলুন, তা বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরির হোটেলে খেয়েছেন নাকি? জি, খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে, হরির হোটেলে খেয়েছে রে, কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে চলে এসেছে। এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি, সে সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললাম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার। বিপদে পড়ে এখানে ছুটে এলাম, অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন। লোকটি খিক করে হেসে বলল, বাবা কথা বুঝতে পেরেছেন? আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা? করুণ স্বরে বললাম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদভূমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি। হরিবাবু আমাকে অ্যাডজাস্টে দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই। এখন আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেড়েছে। কারা আপনাকে ফলো করছে বলছিলেন যেন? হ্যাঁ, একজন দুজন করে অন্তত 30-40 জন হবে। জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে একেবারে। কথায় বলে, স্বভাব যায় না মোড়ে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই গেড়ে গেড়ে একেবারে। ওরা ভেদভূমি করে টেসে গিয়েছে পারে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে, বুঝতে পেরেছেন? বুঝলাম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন। কাঞ্চনপুর তো আরো প্রায় 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন আপনি? আগে আমি নির্মল সিংহের বাড়ি যাব। তো সিংহি মশাইদের বাড়ি? চলুন, আমার বাড়ি ওই গ্রামেই, তবে সাবধান। আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। কেন, আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না দাদা। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই একবার টেসে গিয়েছে। আহা, বলছি তো যে আমার কিছু হয়নি। লোকটি খিক করে হেসে বলল, টাটকা টেসে যাওয়া বাড়ি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। মনে হয় এই তো দিব্যি আমার বাড়িখানা আসতে আছে, কিন্তু আত্মার ভ্রম দাদা। আসল বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! মোটেও না। এমন হতে পারে যে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আসতে রেখেছে। যাক, চলুন, পিছনে তাকাবেন না।
আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসবেন? ঘাও মুখে বলতে চান? যা অবস্থা তাতে এবার ওইটুকুই যা বাকি। একবার বাজে কথা বলবেন না আপনি। আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদেরকে। লোকটি থেমে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নি ভালো করে, তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা সেটা দেখবো। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো। তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্য সেই আলো দেখলাম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল। সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চললাম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলে সাড়া পেলাম। আরে যা ভেবেছিলাম, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল যে আজ তো শনিবার। পুটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? আয় ব্যাক সিটে বস, দোষটা আমারই, বুঝলি? মোটরসাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়। না, পরেও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ। শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে শুকতে ঘুরঘুর করে বেড়াবে? দেখা যাক। কুয়াশা, আশা। বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন গল্প হরির হোটেল, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ এবং পড়াশোনা আলোচিত। একটু আগে শেষ হয়ে গেছে গল্পটি এবং সময় হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্প এক্ষুনি শুরু হচ্ছে। দ্বিতীয় গল্পের নামটি এখন বলবো না, একেবারে গল্পের শেষে শুনবেন নামটি। দ্বিতীয় গল্পটি লিখেছেন ইমরান নিলয়। আর এখন শুনবেন গল্প প্রথম পর্ব। তারপরে স্বামীন আবারও ফিরে আসছি। আপনি আছেন কুয়াশায় আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শম্পা যখন মিঠেখালী স্টেশনে নামলো তখন দুপুর ছুঁই ছুঁই। গাছগুলো নিচে আরাম করে ঝিমুচ্ছে অনুজ্জ্বল রোদ। ওদের নামিয়ে দিয়ে ট্রেনটা হাঁপানি রোগীর মতো কাশতে কাশতে বিদায় নিয়েছে। হাবিব একজন গবেষক, পুরাতত্ত্ব বিশেষজ্ঞ। প্রাচীন সময় নানা নিদর্শন নিয়েই ব্যস্ত সবসময়। পুরাতত্ত্বের উপর বেশ কিছু বইও লিখেছে সে। বইগুলো দেশি বিদেশি গবেষকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে সরকারের পুরাতত্ত্ব অধিদপ্তর থেকে তাকে একটি চিঠি পাঠানো হয়েছে। সে যেন পর্যটনের চাহিদা বিবেচনা করে মিঠেখালীর পুরাতন ফরেস্ট অফিস বাংলোটার উপর একটা প্রতিবেদন জমা দেয়। এর কারণেই শম্পা আর তার এখানে আসে। শম্পা হাবিবের স্ত্রী। বছর দুয়েক হয়েছে তাদের বিয়ে হয়েছে। এখনো শম্পার চেহারায় একটা নতুন বউ ভাব লেগে আছে। অনেকদিন ঢাকার বাইরে কোথাও যাওয়া হয়নি তার। তাই হাবিবের ট্যুরের কথা বলতেই সানন্দে রাজি হয়ে গেছে সে। স্টেশনটাতে মানুষজন খুব একটা নেই। এমন নির্জন পরিবেশে স্টেশনটাকে কেমন যেন ভুতুড়ে লাগছে। হাবিবদের ফরেস্টের বাংলোতে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে একজন কেয়ারটেকার থাকার কথা, কিন্তু কেয়ারটেকার তো দূরে থাক, একজন দুজন মানুষের দেখাও মিলছে না। তারা এখন কি করবে চিন্তা করতে করতেই ওয়েটিং রুমের সামনে দাঁড়ানো ভদ্রলোককে দেখতে পেল। স্টেশন মাস্টার ভদ্রলোকটি নিরীহ ভালো মানুষ ধরনের। দেখে মনে হয় সহজ সরল, চোখে পুরো ফ্রেমের চশমা, গায়ে অতি সাধারণ চেক শার্ট। নিজেই আন্তরিক ভঙ্গিতে এগিয়ে এলেন, ডেকে তার ঘরে বসালেন। প্রাথমিক পরিচয় শেষ হতেই বাইরে গিয়ে চা আনতে বললেন কাউকে। গবেষণার কাজে হাবিব ঢাকা থেকে এসেছে শুনে কিছুটা গম্ভীর হয়ে গেলেন কেন জানি। পুরাতন ফরেস্ট বাংলো? জি, তেমনটাই তো বললো, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? ফরেস্ট বাংলো আবার পুরাতন, ব্যাপারটা ঠিক পরিষ্কার না আমার কাছে। আগে ওটাই ছিল মূল ফরেস্ট বাংলো,
বহুকাল আগে ওই এলাকার যে জমিদার ছিলেন তিনি নিজের বিনোদনের জন্য বোনের কাছে এই বাংলোটা বানিয়েছিলেন। পরে তো জমিদারি উঠেই গেল, ইংরেজরা এসে ওটাকে ফরেস্ট বাংলো করলো। কিন্তু বোঝেনি তো মানুষের কারবার, মানুষের যন্ত্রণায় বোন আর বোন থাকলো না, সব গাছ চোরা কারবারিরা সাবার করে দিয়েছে। ওখানে এখন আর বন নেই? কিছু গাছপালা নিয়ে জঙ্গলের মতো আছে একদিকে, কিন্তু ফরেস্ট আর নেই। মাইল 3 উত্তরে আরেকটা বাংলো করা হয়েছে, এখনকার মূল ফরেস্ট অফিস ওটাই। তাহলে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কি আছে? সত্যি বলতে কি, একদিকে হালকা জঙ্গলটা ছাড়া এখন আর কিছুই নেই। তবে জঙ্গলের ভেতর দিয়ে একটু এগিয়ে গেলে একটা সরু নদী দেখতে পাবেন, মিঠে খালি নদী। মানুষজন তো আছে, তাই না? মানুষজন তা আছে বই কি, একজন কেয়ারটেকার আছে রহমত মিয়া, সেই রান্না বান্না করে। আসলে জায়গাটা গ্রাম থেকে অনেকটাই বিচ্ছিন্ন, আশেপাশের মাইল খানেকের মধ্যে কোনোই লোক বসতি নেই। জঙ্গলটা মাইল খানেক চওড়া, এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আরেকটা গ্রাম শুরু। ওইদিকে কিছু মানুষজন আছে। আচ্ছা, কারেন্ট আছে তো? গ্রামে এখনো কারেন্ট আসেনি, তবে শুনেছি উপর মহলে কথাবার্তা চলছে। বছর 2 পরে এলে এও যেতে পারেন হয়তো। ও নিয়ে খুব একটা সমস্যা হবে না আশা করি, 2-1 দিনের তো ব্যাপার। আচ্ছা, আমাদের নিতে কেয়ারটেকার এখনো আসছে না কেন বলুন তো? রহমত মিয়া দেখুন গিয়ে কোথায় পড়ে আছে, আর এখানে ট্রেন সবসময় দেরি করে। হয়তো ভেবেছে আজকেও লেট হবে আপনাদের আসতে, সেজন্য দেরি হচ্ছে। আমরা নিজেরা যেতে পারবো না? গ্রামের রাস্তা এখনো রিক্সা টিক্সা অত চলে না, তাছাড়া অনেক দূর। রহমত মিয়া ভ্যান আছে একটা, ওটা নিয়ে আসবে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন। ওনাকে একটা ফোন দেওয়া যায় না? ফোন থাকলে তো দেওয়া যেত, কিন্তু বিদ্যুৎই নেই, চার্জের ব্যবস্থা ছাড়া মোবাইল চলবে কিভাবে? তাহলে আমাদের ফোনে চার্জ দেবো কিভাবে? উপায় নেই, অবশ্য থাকলেও খুব একটা লাভ হতো না, এদিকে নেটওয়ার্কও নেই। খুব অজপাড়াগা ধরনের জায়গায় মিঠে খালি। হাবিব সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলতাম। জি বলুন। গ্রামের মানুষের মুখ থেকে কথাটা শোনা বাংলাটা নাকি অভিশপ্ত, এই কারণেই মূলত মানুষ দিকটা যায় না। কিছু একটা ভয় কাজ করে। কিসের ভয়? তা তো ভাই বলতে পারবো না, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে এগুলো শুধুই কুসংস্কার। তবে একটু চোখ কান খোলা রাখবেন, রাতের বেলা বেডটা হওয়ার দরকার। স্টেশন মাস্টারের কথায় সম্পা চমকে উঠে হাবিবের দিকে তাকালো। হাবিব একটা হাসির মতো কিছু একটা করে ওকে অভয় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে খুব লাভ হলো না। দুজনের মনেই জমতে শুরু করেছে অস্বস্তির কালো মেঘ। একে তো ভুতুরে পরিবেশ, ইলেকট্রিসিটি নেই, ফোন নেই, তার উপর স্টেশন মাস্টারের কি সব আজগুবির সতর্কবার্তা। পারলে এখনই ওরা পালিয়ে যায়, এটা তো সরকারি কাজে এসেছে, নইলে ফিরতে ট্রেনে উঠে পড়তো। কিন্তু সেই উপায় নেই বলে ওরা দুজনেই গম্ভীর মুখে বসে থাকে ওয়েটিং রুমে। কিছুক্ষণ পরে রহমত নিয়ে এসে হাজির হলো। যদিও তার চেহারা তেমন কোনো রহমতের আলামত দেখা যায় না, স্টেশনে এসে সে ওদের লাগেজপত্র ভ্যানে তুলে নেয়। মধ্যবয়স্ক লোকটার মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর, চোখ লাল, যেন কতদিন ধরে সে না ঘুমিয়ে আছে। ভারী শরীর, মাথা ভর্তি কোকড়া চুল, দেখে ভয় ভয় লাগে। রহমত মিয়ার আচরণে বোঝার কোনো উপায় নেই যে সে স্টেশন আসতে দেরি করেছে। হাবিব মনে মনে ভাবে ঢাকা গিয়ে প্রথমেই কেয়ারটেকারের নামে নালিশ করবে। লাগেজপত্র তুলে নিয়ে সে ওদেরকে ভ্যানে ওঠার ইঙ্গিত দেয়। ওরা উঠে বসতে চালানো শুরু করে। অল্পক্ষণের মাঝেই ভ্যানটা আধা পাকা রাস্তা ছেড়ে একেবারে মাটির রাস্তায় নেমে আসে। রহমত মিয়া, আপনি কি ওখানে একাই থাকেন? জি। আপনার পরিবার? মারা গেছে। সরি। ইংরেজি বুঝি না। বললাম দুঃখিত। দুঃখের কিছু নাই, মানুষ জন্মাইলে মরতে হয়। তা ঠিক। রান্না বান্নাও কি আপনি করেন? জি। বাংলোতে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আপনি দেরি করলেন কেন এত? আপনি কি জানতেন না যে আমরা এখানে আসবো? ইচ্ছা করে দেরি করি নাই। আচ্ছা বাদ দেন, দুপুরে কি খাবো আমরা? গেলেই দেখবেন। বাদ দাও তো। আচ্ছা, বাংলোটা নিয়ে নাকি কি সব কথা প্রচলিত আছে, গ্রামের মানুষরা নাকি ভয়ে ওদিকে যায় না, ব্যাপারটা কি বলুন তো? যাইতেছেন তো, নিজের চোখেই দেখবেন। কাঠের তৈরি দোতলা বাড়িটা জানালা থেকে দূরের গাছগুলোকে যেন জীবন্ত মনে হয়। সেদিকে তাকে হাই চাপতে চাপতে আড়মোড়া ভাঙলো হাবিব।
তার ভীষণ ঘুম পাচ্ছে, যদিও সারাটা পথ সে ঘুমিয়েই কাটিয়েছে। তবু এই পরিবেশটা এত শান্ত, নিরিবিলি, চারিদিকে সবুজ নরম বাতাস যে না চাইলেও বারবার হাই চাপছে। শম্পার কি অবস্থা কে জানে। শম্পাকে শোবার ঘর থেকে বের করে দিয়েছে, বলেছে গোছ গাছের সময় ঝামেলা না করতে। হাবিব কাছের প্যাঁচানো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রহমত মিয়া কোথায় গেছে কে জানে। মালপত্র দোতলার ঘরে তুলে দিয়ে সে অদৃশ্য হয়ে গেছে। যাওয়ার সময় বলেও যায়নি। লোকটাকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। এসব ভাবতে ভাবতে হাবিব বাংলোর পাটাতন থেকে নেমে আসে। চারিদিক বড় বেশি চুপচাপ বলি কিনা নানা রকম পাখির ডাকাডাকি কেমন যেন অস্বাভাবিক লাগে। বাংলোটা খুব বেশি বড় না, কিন্তু ছিমছাম সাজানো গোছানো একটা কাঠের মজবুত পাটাতনের উপর পুরোটা বাড়ি দাঁড়িয়ে। সব মিলিয়ে দোতলা। ওপরের তলায় শোবার ঘর, সাথে টানা বারান্দা, নিচে খাবার ঘর, রান্নাঘর, একটা প্যাঁচানো সিঁড়ি রয়েছে ওপর নিচে যাতায়াত করার জন্য। সারা বাড়িতে একটা কাঠ কাঠ গন্ধ। কাঠের তৈরি এত পুরনো একটা ঘর কিভাবে এখনো এত মজবুত থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। আমি কাঠের দেয়াল পরীক্ষা করে দেখেছে, কাঠের উপর কিছু একটা মসৃণ আবরণ আছে যেন। কে জানে, প্রাচীনকালের মানুষদের নানা রকম টেকনিক থাকতো যা দেখে এখনকার যুগে এসে বিস্মিত হতে হয়। মিশরের পিরামিডের রহস্য এখনো শতভাগ জানা যায়নি। কিভাবে এত হাজার বছর আগের মানুষেরা এসব বিরাট বিরাট পাথরখণ্ড এত উঁচুতে তুলেছিল কে জানে। কি ছিল তাদের প্রযুক্তি। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও এর কোনো সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাননি। হাবিব বাড়ির পেছনে জঙ্গলের দিকে এগিয়ে যায়। জঙ্গলটা যেন তাকে এক অদৃশ্য হাতছানি দিয়ে ডাকছে। বোঝাই যাচ্ছে আগে গাছপালা দিয়ে আরো ঢাকা ছিল জঙ্গলটা, তবে পাতলা হলেও গাছগুলো বেশ খানিকটা উঁচুতে উঠে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বলে সূর্যের আলো ঠিকঠাক মতো মাটিতে এসে পৌঁছায় না। কেমন একটা স্যাঁতস্যাঁতে অবস্থা। জঙ্গলের ভেতরে এদিকটা একটু ঘুরে আসা গেলে ভালো লাগতো। যাবে নাকি একবার, কিন্তু শম্পাকে একা রেখে যেতেও ইচ্ছে করছে না। সে বাংলোর দিকে তাকাতে দেখলো শম্পা তাকে দেখে এদিকে আসছে। এই যে আপনি এখানে, আর আমি খুঁজে মরছি। তুমি কাজ করছিলে, তাই ভাবলাম এদিকটা একটু দেখে যাই। তা কি কি দেখলেন? একটা হাতি, 3টা ঘোড়া, 2টা ডাইনি, একটা রাজকন্যা। বাহ, তা কোথায় ওরা সব? রাজকন্যা ছাড়া সবাই বিদায় নিয়েছে। বাবা, জঙ্গলের কাছে এসে দেখি খুব রোমান্টিক হয়ে গেছে। কবিতাও লিখবে নাকি? জানি না, মাত্র তো এলাম, দেখাই যাক না কত কি হয়। জঙ্গলের ভেতরের দিকে যাবে নাকি একবার? এখন সন্ধ্যা হয়ে আসছে, দেখছো না অন্ধকার নেমেছে। আরে যাবো, চলে আসবো। ঠিক আছে। জায়গাটা বড় বেশি নির্জন। হ্যাঁ, একেবারে ভুতুড়ে। একটা ব্যাপার খেয়াল করেছো? কি? আমরা যখন গ্রামের ভেতর দিয়ে আসলাম তখন তো এমন কাউকে দেখিনি আশেপাশে। রাস্তায় কোনো মানুষ ছিল না। হয়তো ঘুমোচ্ছিল। গ্রামের মানুষরা সাধারণত দুপুরে খাওয়ার পর একটু ঘুম দেয়, এই জন্যই হয়তো কাউকে চোখে পড়েনি তোমার। আর তোমার ওই কেয়ারটেকার রহমত আলী, ওর আচরণ দেখছো? কেন কেয়ারটেকার না, এই অঞ্চলের নবাব। 2টা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর দেয়। বাদ দাও তো ওর কথা, ও একটু এরকমই। ও একটু এরকমই মানে কি? তুমি কি আগে ওকে দেখেছো নাকি? না, মানে মনে হলো আর কি। চলো ওদিকটা যাই। আমার আর এখানে ভালো লাগছে না, চারদিকে অন্ধকার হয়ে আসছে। আমি তোমাকেও ঠিক মতো দেখতে পাচ্ছি না। বাতাসটাও কিরকম ভ্যাবসা, খুব গরম লাগছে। চলো ফিরে যাই। আহা, আর একটু যাবো। বললাম তো আমি আর ভেতরে যাবো না। এমন করছো কেন? আর একটু সামনে গিয়েই ফিরে আসবো, চলো। হাত ছাড়ো বলছি। হবে কি হয়েছে তোমার? তোমার হাত এত ঠান্ডা কেন? চলো ফিরে যাই, হাত ছাড়ো। বাইরে সন্ধ্যা হলে জঙ্গলের ভেতর তখন রাত নেমে গেছে। হাবিবের গালে হাত দিয়ে শম্পা তাকে ফেরার কথা বোঝানোর চেষ্টা করার মাঝপথেই মেঘের আড়াল থেকে চাঁদ বের হয়ে এলো। গ্রাম বলে এত তাড়াতাড়ি আকাশে চাঁদ উঠে গেছে কিনা কে জানে। শম্পা সেটা ভাবার তো সময় পেল না, কারণ চাঁদের আলো পড়তেই হাবিবের দিকে তাকিয়ে সে ভয়ানক চমকে উঠল। হাবিবের চোখের সাদা অংশ বলে কিছু নেই, পুরোটাই কালো, যেন পুরো চোখটাই মনি হয়ে গেছে। সে নিঃশব্দে হাসছে, বড় অদ্ভুত আর পৈশাচিক সেই হাসি। হাসির ফলে তার মুখের ভেতর দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো জিভ, আর ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে 2টো অপেক্ষাকৃত বড় সূচালো সদন্ত। সবাই চিৎকার করে ছিটকে পড়ে একদিকে। মাটিতে পড়ে থাকে একটা ডালে পা লেগে হুমড়ে খেয়ে পড়ে বনের কিছুটা পিচ্ছিল মাটিতে। সবাই বুঝতে পারে না কি হচ্ছে এসব। হাবিব এভাবে বদলে গেল কিভাবে? ওর মাথা যেন ফাঁকা হয়ে গেছে, কিন্তু এসব নিয়ে ভাবার জন্য যথেষ্ট সময় নেই হাতে। শুধু এটুকু বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। ওর ভেতর থেকে কেউ একজন ফিস ফিস করছে, পালাও পালাও। আদৌ অন্ধকারেও দেখে
হাবিব ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। কোনো তাড়াহুড়ো নেই যেন। শম্পা একটু একটু করে পেছোতে থাকে, কিন্তু কতক্ষণ? হাবিব এসে ওর উপর ঝুঁকে বসে। ওর শরীর থেকে একটা তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। শম্পার গলা দিয়ে কোনো কথা বের হয় না। আতঙ্কে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চিৎকার করার শক্তিটা অবশিষ্ট নেই। হাবিব ওর ঘাড় লক্ষ্য করে মুখ নামিয়ে আনলো। ও জানে ওর সময় শেষ হয়ে আসছে। আজ এই নিঝুম বনের ভেতর ওর লাশ পড়ে থাকবে, কেউ টের পাবে না। যতক্ষণে ঢাকায় বাবা মার কাছে খবরটা পৌঁছবে ততক্ষণ বড় দেরি হয়ে যাবে। আদৌ পৌঁছবে কিনা কে জানে। বাবার মুখটা মনে হতেই শম্পা ফুপিয়ে ওঠে। একই সাথে ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও কি একটা জেদ চেপে বসে ওর। তীব্র ঝটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পিশাচটাকে। তারপর কোন রকম একটা গাছ ধরে উঠে দাঁড়ায়। ভীষণ হাঁপাচ্ছেও, মনে হচ্ছে যে কোনো সময় ফুসফুস ফেটে যাবে। পিশাচটা ততক্ষণে সামলে নিয়েছে। অন্ধকারে চেহারা বোঝা যায় না, কিন্তু তবুও মনে হয় একটু আগে সে হাসিটা আর নেই। তা এখন বদলে গেছে অমানসিক হিংস্রতায়। সে সোজা এগিয়ে আসছে শম্পার দিকে। শম্পা বুঝলো এটাই শেষ সুযোগ। সে অন্ধকারে আন্দাজের উপর ভর দিয়ে একদিকে দৌড়তে লাগলো। ও যত দ্রুত সম্ভব ছোটার চেষ্টা করছে, তবে তাতে খুব একটা সুবিধা হচ্ছে না। গাছের ডালপালা নিচু হয়ে ওর চলার পথে বাধা সৃষ্টি করছে। কেটে যাচ্ছে এখানে সেখানে, শরীরটাও আর সহ্য করতে পারছে না। ওর মনে হচ্ছে এক্ষুনি ও জ্ঞান হারাবে, কিন্তু মোটেও থামার উপায় নেই। পেছনের জান্তব চিৎকার করতে করতে ছুটে আসছে ভয়ঙ্করতম মৃত্যু। এবারে কতক্ষণ দৌড়েছে জানে না। হঠাৎ কোনো কিছুর সাথে তীব্র একটা ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। যখন মাথা তোলে অন্ধকারে সেও চিনে ফেলে মানুষটাকে। হাবিব, তার স্বামী, যে কিনা আজ সন্ধ্যায় হঠাৎ করে বদলে গেছে এক পিশাচে। আর এই অন্ধকার জঙ্গলে হামলে পড়েছে তার উপর। শম্পা ভয়ে কুঁকড়ে যায়। তাকিয়ে দেখে এগিয়ে আসছে হাবিব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। মেরো না, মেরো না আমাকে, মেরো না। হাবিব, তুমি শম্পা তো? হ্যাঁ, কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমার সাথে জঙ্গলের ভেতরে আসলাম, তুমি তারপর কেমন যেন বদলে গেলে, তাড়া করলে আমাকে। তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি, কিন্তু আমি তোমাকে তাড়া করিনি। কি বলছো? সত্যি বলছি। তুমি কাজ করছো দেখে আমি একা একা হাঁটছিলাম। একটু পরে তুমি এসে বললে জঙ্গলের ভেতরটা দেখবে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু অনেক দূর গিয়ে হঠাৎই কেমন বদলে গেলে তুমি। আমি কোন রকম পালিয়ে এসেছি। ছুটতে ছুটতে হঠাৎ ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি তুমি মাটিতে পড়ে আছো বলে দৌড় দেয়নি। কিন্তু আমাকে তো তুমি বললে জঙ্গলের ভেতরটা দেখবে। শম্পা শান্ত হও। আমাদের কারোর এখানে দোষ নেই। আমি বোধহয় ব্যাপারটা আজ করতে পারছি। আমাদের দুজনকেই ডেকে আনা হয়েছে জঙ্গলে। প্রথমে তোমার রূপ ধরে কেউ আমাকে নিয়ে আসে ভেতরে। তারপর সত্যিকারের তুমি যখন বেরিয়ে এলে তখন দেখলে আমাকে। এই আমি না, অন্য আমি। কিন্তু জানি না কতটা অবিশ্বাস্য কথা বলছি আমি, নিজের কাছেও আজগুবি লাগছে। কিন্তু বিশ্বাস করো, এই মুহূর্তে এসব বিশ্বাস অবিশ্বাসের কোনো মূল্য নেই। আমাদের বিশ্বাস করতে হবে শুধু নিজেদেরকে। এটাই সবচেয়ে দরকারি এখন। একসাথে থাকতে হবে। একটুও আড়াল হওয়া চলবে না। কিন্তু কি করবো এখন আমরা? চারদিকে অন্ধকার হয়ে গেছে, কোন দিকে যাবো? শব্দ পাওয়া যাচ্ছে। কেউ তো হতে পারে। এই রাতের বেলা জঙ্গলে? না, স্টেশন মাস্টারের কথা শুনুনি? এদিকে কোনো মানুষজন থাকে না। পায়ের আওয়াজ এগিয়ে আসছে, মনে হচ্ছে কাউকে খুঁজছে। কুয়াশা, আলো বিশ্বস্ততায় সবসময় আপোষহীন। কুয়াশা। আমরা গল্পের শুরুতে রেখেছি হাবিব আর শম্পা এক দম্পতি মিঠিখালি নামে একটি স্টেশনে নেমেছে। একটু জানিয়ে দিচ্ছি, হাবিব হচ্ছে একজন গবেষক, পুরাতত্ত্ব বিশেষজ্ঞ। প্রাচীন সময় নানা নিদর্শন নিয়ে সে কাজ করে থাকে এবং পুরাতত্ত্বের উপর তার একটি বেশ কিছু বই রয়েছে দেশে বিদেশে, যেগুলো খুব প্রশংসিত হয়েছে। সে কিছুদিন আগে সরকারের কাছ থেকে, অর্থাৎ সরকারের পুরাতত্ত্ব অধিদপ্তর থেকে একটি চিঠি পায়, যে চিঠিতে জানানো হয়েছে তাকে পর্যটনের চাহিদার কথা চিন্তা করে মিঠেখালী নামক একটি জায়গায়, সেখানে একটি ফরেস্ট অফিসের বাংলো আছে, তার উপর একটি প্রতিবেদন জমা দেয়। সে কারণেই তাদের দুজনের এখানে আসে এবং এখানে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। একেবারে শুনশান নিরিবিলি একটি জায়গা, একজন স্টেশন মাস্টার ছাড়া কেউ নেই। সে ফরেস্ট অফিসারের বাংলোর, মিঠেখালীর বাংলোর যে কেয়ারটেকার রহমত আলী, তারও কোনো দেখা ছিল না। হঠাৎ করে রহমত আলী এসে হাজির হয় এবং তারপর ঘটে যেতে থাকে অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা। আসলে সেই মিঠেখালী বাংলোতে কি হতে যাচ্ছে বা কি হবে
এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। আসলে আমরা দ্বিতীয় পর্ব শুনি, দেখি সেখান থেকে আমরা আরো কি জানতে পারি। চলছে কুয়াশা এবিসি রেডিও 9.2 FM, আপনার সঙ্গে আছে আমি শারমিন। ঠিক এই সময় পেছন থেকে কেউ হাবিবের কাঁধে হাত রাখলো। সে চিৎকার করে উঠতে চাইছিল, কিন্তু রহমত মিয়ার শক্ত হাত মুখের উপর চেপে বসায় তা সম্ভব হয় না। রহমত মিয়া ইশারায় তাকে শব্দ না করার কথা বলে, তারপর হাত সরিয়ে নেয়। সম্ভব ভীষণ ভয় পেয়েছে। রহমত মিয়া কেউ ঠিক বিশ্বাস করতে পারছে না, কিন্তু যখন দেখলো রহমত মিয়া ঝোপের পেছনে ওদের সাথে লুকিয়ে আছে এবং অন্ধকারে কারো পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, তখন ওরা কিছুটা হলেও স্বস্তি পেল। রহমত মিয়াকে অন্তত বিশ্বাস করা যায়। অনেকক্ষণ ওরা এভাবে লুকিয়েছিল। তারপর পায়ের আওয়াজ আস্তে আস্তে দূরে সরে গেলে রহমত মিয়া ফিসফিস করে হাবিবা সম্পাকে তার পেছনে পেছনে আসতে বলল। ওরা কোনো কথা না বলিয়ে যতটা সম্ভব নিঃশব্দে দ্রুত পায়ে তাকে অনুসরণ করতে লাগলো। জঙ্গলের এই দিক দিয়ে ওরা একটু আগে দৌড়ে এসেছে। তখন কি ভয়ঙ্কর লাগছিল, অথচ এখন বুকের মাঝে ড্রাম পেটার আওয়াজ পেলেও অতটা ভীতিকর লাগছে না। দীর্ঘ সময় ওরা বনের ভিতর দিয়ে হাঁটলো। কারো মুখে কোনো কথা নেই, যেন বিস্ময়ে বোবা বনে গেছে। আসলে প্রচন্ড ক্লান্তি আর পিপাসে ওরা কাহিল হয়ে পড়েছে। কথা বলে আর শক্তি নষ্ট করতে চায় না হয়তো। জঙ্গলের ভেতর পথ নেই কোনো, গাছপালার মধ্য দিয়ে ঝোপঝাড় ভেঙে ভেঙে এগোতে হচ্ছে। বাইরে ততক্ষণে রাত নেমে এসেছে। জঙ্গলের ভেতরটা ঘন অন্ধকার। মাঝে মাঝে চাঁদের আলো প্রবেশ করলেও একটা অপার্থিব পরিবেশ তৈরি হয়। বড় বেশি অসহায় লাগে তখন। হাবিব, আমি আর পারছি না। কষ্ট করে আরেকটু ধৈর্য ধরো। আচ্ছা রহমত মিয়া, আর কত দূর? বেশি না, অল্পই। কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে সব? আপনারা শহরের মানুষ, অনেক কিছুই বোঝেন, অনেক কিছুই বোঝেন না। কিন্তু আপনি আমাদের খুঁজে পেলেন কিভাবে? খাবার দেওয়ার পর দেখি আপনারা কেউ নাই, তখনই যা বুঝলাম। কি বুঝলেন? আপনাদের তারা ডেকেছেন। তারা মানে? আছে, বাদ দেন। এখনই জঙ্গলে ঢুকে খোঁজা শুরু করলাম। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? আপনাদের একলা একলা বের হওয়াটা মোটেও উচিত হয় না। আমরা আসলে বুঝতে পারিনি। ওই যে বাংলোর কাছে চলে আসছি, আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। খাওয়ার কথা শুনে ওদের দুজনের পেটের ভেতরটা মুচড়ে উঠল। মনে পড়লো সারাদিনে প্রায় কিছুই খাওয়া হয়নি। এটা মনে হতে মাথাটা চক্কর দিয়ে উঠল। কি ভীষণ ভয়ঙ্কর সময় ওরা পার করে এসেছে ভেবে নিজেরাই শিউরে উঠল। সেই সাথে ওটা ঘটে গেছে বলে কিছুটা স্বস্তিও পেল। কিন্তু যে বিপদ সামনে এগিয়ে আসছে সে সম্পর্কে যদি ওদের বিন্দুমাত্র ধারণা থাকতো, তাহলে মোটেও স্বস্তি বোধ করার সাহস হতো না হাবিবা সম্পার। অবশেষে ওরা বাংলোর ভেতরে প্রবেশ করে আবার নিরাপদ বোধ করলো। জঙ্গলের ভেতর ভ্যাবসা গরম, কিন্তু এখানে উল্টোটা, বরং কেমন যেন ঠান্ডা হাওয়া দিচ্ছে। বারান্দায় দাঁড়ালে শরীর জুড়িয়ে যায়। সম্পার হাবিব পাশাপাশি দাঁড়িয়ে থাকে। দূরে মাথা উঁচু করে আছে গাছপালার দল। কিছুক্ষণ আগের ওই ভয়ঙ্কর জঙ্গল, সেদিকে চোখ পড়তে ওদের শরীর কেঁপে ওঠে। মেরুদণ্ড দিয়ে নেমে যায় ভয়ের শিরশিরে স্পর্শ। ওদের মনে হয় জঙ্গলের ভেতর থেকে কেউ ওদের শীতল চোখে লক্ষ্য করছে। এই অনুভূতিটা এত তীব্র যে ওরা চোখ সরিয়ে নিতে বাধ্য হয়। একে অন্যের হাত ধরে রাখে শক্ত করে। হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে ওরা নিচতলায় নেমে আসে, টেবিলে খাবার ঢেকে রাখা। কিন্তু আশেপাশে কোথাও রহমত মিয়াকে দেখে না বলে কিছুটা বিস্মিত হয়। কোথায় গেল লোকটা? একটু পরপর কোথায় হাওয়া হয়ে যায়। এসব নিয়ে অবশ্য বেশিক্ষণ ভাবনা চিন্তা করার সুযোগ পায় না ওরা। খিদের জ্বালায় দুজনের অবস্থায় কাহিল। চুপচাপ খেতে বসে যায়। খেতে বসে আবার অবাক হওয়ার পালা। মাছ মুরগি সহ কয়েক পদের তরকারি। রহমত মিয়া এত কিছু করলো কখন? কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ চিন্তা করার সময়ও পায় না ওরা। তার আগে ওদের হাত সচল হয়ে ওঠে খাবারের উপর। খিদে পেট একেবারে চোচো করছে। কি একটা দিন গেল। আমার এখানে আর মোটো ভালো লাগছে না। ভালো কি আমারও লাগছে, পারলে এক্ষুনি ঢাকা চলে যাই। চলো তাই করি। ভীষণ অস্বস্তি হচ্ছে আবার। কিন্তু আমার কাজ, অবশ্য একটা কারণ দেখিয়ে অ্যাপ্লিকেশন করলে আর ঝামেলা থাকবে না। তাহলে চলো। কিন্তু চলো চলো করলেই তো আর যাওয়া যাবে না। এখান থেকে স্টেশনে যেতে হবে, গ্রামগঞ্জের স্টেশন। কখন ট্রেন আসে ঠিক ঠিকানা নেই। আগে রহমত মিয়াকে স্টেশনে পাঠিয়ে খবর নিয়ে আসতে হবে, তারপর যেতে হবে। কিছু না জেনে আগে থেকে গিয়ে বসে থাকা যাবে না। তাহলে তাই করো। কিন্তু এই রহমত মিয়াকে তো দেখছি না কোথাও। কোথায় যে চায় লোকটা, ওকে দেখলেই বলে দেবো।
কিন্তু রাত কত হয়েছে খেয়াল আছে? গ্রামে এটাই অনেক রাত, বললেও কালকে সকালের আগে সে স্টেশনে যেতে পারবে না। এই রহমত মিয়াকেও আমার খুব অস্বাভাবিক লাগছে। প্রথম প্রথম আমারও লাগছিল, কিন্তু ওর সময় মতো জঙ্গলে উপস্থিত না হলে আরো বড় বিপদে পড়ে যেতাম আমরা। সেটা ঠিক আছে, তবে আমার কেমন জানি পছন্দ হচ্ছে না লোকটাকে। কিন্তু কারণটা কি? জানি না ঠিক। মেয়েরা না প্রাকৃতিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল বলেই হয়তো তাদের ভেতর ভালো খারাপ বোঝে নেওয়ার একটা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। তুমি বুঝবে না এটা। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি খাওয়া শেষ করো তো, রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, কালকে সকালেই কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে। পুরাতন ফরেস্ট বাংলোতে হাবিব সম্পর প্রথম রাত ঘিরে রইল একটা নিঃশব্দ অস্বস্তি। যতবার জানালা দিয়ে ওদের দুচোখ দূরে জঙ্গলের দিকে যায়, শিউরে ওঠে ওরা। খাওয়া শেষে ওরা কিছুক্ষণ অপেক্ষা করে রহমত নেওয়ার জন্য, কিন্তু তার আর দেখা পাওয়া গেল না। সে কোথায় ঘুমায় তাও জানা গেল না। শেষে উপায় না দেখে বাংলোর দরজাটা ভালো মতো আটকে শুয়ে পড়ল ওরা। দূরে মাথা উঁচু করে জেগে রইল জঙ্গলটা। ওটাকে মাথা থেকে দূর করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, অথচ প্রচন্ড ক্লান্তি সত্ত্বেও ওদের চোখে ঘুম আসছিল না। রাত বাড়ার সাথে সাথে শুরু হলো নানা রকম আওয়াজ, যেবারে কখনো ওরা এত রকম আওয়াজ শুনেনি। এতে মিশে আছে প্রাণীর ডাক, ঝিঝি পোকার ডাক, জঙ্গলের শব্দ। কোনো কোনো আওয়াজ মনের ভেতর ভয় ধরিয়ে দেয়, কোনো কোনো শব্দ শুনে মানব শিশুর কান্নার মতো মনে হয়। একে তো জঙ্গলের পাশে, সাথে নতুন জায়গা, তার উপরে বিচিত্র অভিজ্ঞতা, সব মিলিয়ে ঘুম আসবে না বুঝেই যেন এপাশ ওপাশ করতে থাকে হাবিব। এক একটা অদ্ভুত আওয়াজ শুনে আর চমকে যায়। ওর মনে হয় পৃথিবী থেকে অনেকটা দূরে, সৌভজগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন ওরা। নিজে সম্পর্কে অভয় দিয়েছে বটে, কিন্তু একটা অশুভ আশঙ্কা ওকেও মনে মনে তাড়া করে ফিরছে। বাংলোয় ফিরে মোবাইল তুলে চেক করেছে, চার্জের অভাবে অনেক আগে বন্ধ হয়ে গেছে। জগতের সাথে যোগাযোগের শেষ উপায়টাও বন্ধ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম নেমে আসে হাবিব নিজেও টের পায় না। প্রচন্ড পিপাসা নিয়ে ঘুম ভাঙে সম্পদ। জেগে একটা নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করে চমকে যায়। কাঠের দেয়াল, নানা পদের শব্দ, কোথায় সে? কিন্তু কিছুটা ধাতস্থ হতে পাশে ঘুমন্ত হাবিবকে দেখে কিছুটা স্বস্তি পায় সে। তার মনে পড়ে যায় বাংলোর কথা, জঙ্গলের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সেই সাথে পরিচিত ভয়টাও ফিরে আসে। শম্পা বিছানায় উঠে বসলো। প্রচন্ড পানির পিপাসা পেয়েছে, কিন্তু চারিদিকে চোখ বুলিয়ে হতাশ হলো। উপরে ওঠার সময় পানির জগ আর গ্লাস নিয়ে আসা উচিত ছিল। সে আবার ঘুমোতে চেষ্টা করলো, না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এই অবস্থায় ঘুম আসবে না। নিচে নেমে পানি খেতে হবে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। শম্পা ভীতু নয়, তবে আজকের কথা আলাদা। যা যা হয়েছে আজকে, এরপর ভয় না পেয়ে উপায় কি? তাছাড়া হাবি বলেছিস একসাথে থাকতে সবসময়। আচ্ছা, ওকে কি জাগাবে? দুজনেরই তো খুব ধকল গেছে আছে। বেচারা আরাম করে ঘুমোচ্ছে, ঘুমাক। শম্পা পা টিপে টিপে পেঁচানো সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে আসলো। নিজের ঘরের টেবিলের উপর একটা হারিকেন জ্বলছে। সে আলোয় অন্ধকার দূর হয়নি, বরং যেন আরো গাঢ় হয়ে চেপে বসেছে চারিদিকে। সে কোনো দিকে না তাকিয়ে দ্রুত এগিয়ে যায় টেবিলের দিকে। তার ধারণা অন্যদিকে তাকালে সে ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলবে, কিন্তু ধীরে ধীরে তার ভয় কমে আসে। সে একটা চেয়ার টেনে বসে, আস্তে করে গ্লাসে পানি ঢালে, তারপর এক চুমুকে সবটা গলায় চেলে দেয়। উঠতে যাবে এমন সময় পায়ের আওয়াজ পেয়ে চমকে উঠে সে। কাঠের মেঝেতে হাঁটলে একটা শব্দ হয়। নিঃশ্বাস বন্ধ করে সে তাকিয়ে থাকে সামনে, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। হাবিবকে দেখে হাসি চলে আসে তার। কেমন এলোমেলো পায়ে এগোচ্ছে। কি ব্যাপার, ঘুম ভেঙে গেল? আর ঘুম? এই জঙ্গলের পাশে ঘুমানো যায়? আমার খুব পানি পিপাসা পেল, ভাবলাম তোমাকে জাগাই। জাগালেই পারতে। দেখলাম ঘুমোচ্ছ, তাই আর জাগাইনি। ও, বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে দেখছো? আজকে পূর্ণিমা নাকি? মনে হয় না, এখনো পুরো গোল চাঁদ হয়নি। কাল বা পরশু পূর্ণিমা মনে হয়। কবে যে পূর্ণিমা আসবে আর অপেক্ষা করতে ভালো লাগছে না। বাবা, এখানে এসে হঠাৎ করে জ্যোৎস্না প্রেমিক হয়ে উঠেছে দেখি। তা বলতে পারো। চলো বাইরে যাই, এত সুন্দর চাঁদের আলোয় নরম ঘাসে হাঁটতে দারুণ লাগবে। তুমি যাও, দিনের কথা ভুলে গেছো। এই ভয়ঙ্কর জায়গায় আমার আর থাকতে ইচ্ছে করছে না। চলো ঘুমোতে যাই, ঘুম দরকার আমার খুব। সারাদিন যা খাটুনি গেল। যাবে না বেজে? মাথা খারাপ। তুমি গেলে যাও, আমি ঘুমোতে যাচ্ছি। আচ্ছা, তুমি ওপরে যাও, আমি আসছি। এই,
সত্যি বাইরে যাবে নাকি তুমি? তুমি না গেলে যাবো না। যাও, আমি আসছি। চম্পার কিছু না বলে উপরে উঠে এলো। অন্ধকারে চাঁদের আলোয় হাতড়ে হাতড়ে এগোতে হচ্ছে। বিছানার কাছে আসতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ছিটকে পড়লো এক পাশে। হাবিব তো বিছানাতেই আছে, আগের ভঙ্গিতে পাশ ফিরে ঘুমছে। না চাইতেও একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো। ভয় হাত পা কাঁপছে ওর। শম্পার চিৎকারে ঘুম থেকে ধরফর করে উঠে বসতে হবে। তাতে শম্পার ভয় কমলো না। কাকে বিশ্বাস করবে সে? একবার হাবিবের দিকে, আরেকবার দরজার দিকে তাকাচ্ছে সে। শম্পা, শম্পা কি হয়েছে? তুমি নিচে নিচে। হ্যাঁ আমি নিচে। কি হয়েছে? তুমি নিচে গেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও, আমার কাছে আসো, আমার কাছে আসো। ও নিচে। কে কে? তুমি। আমি নিচে যাইনি শম্পা, আমি তো ঘুমাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ তোমার চিৎকারে ঘুম ভেঙে গেল। নিচে 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 তুমি। আচ্ছা আচ্ছা শান্ত হও, আমি বুঝেছি। দরজাটা বন্ধ করে দাও এক্ষুনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা বন্ধ করো। কুয়াশা কুয়াশা। আমরা দ্বিতীয় পর্ব যেখানে শেষ করেছি সেখানে আমরা দেখেছি যে গভীর রাতে ঘুম ভেঙে যায় শম্পার পানি তেষ্টায়, এবং সে নিচে গিয়ে যখন পানি খেতে যায় সেখানে গিয়ে সে হঠাৎ করে হাবিবকে দেখতে পায়। হাবিব উপর থেকে নেমে আসে এলোমেলো পায়। সে ভীষণ ভয় পায় এবং সে যখন উপরে ফেরত যায় গিয়ে দেখে হাবিব ঘুমন্ত। হাবিব কিছুই জানে না, প্রচন্ড ভয় পেয়ে যায় শম্পা। এবং হাবিব তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কখনোই নিচে যায়নি, সে ঘুমোচ্ছিল এবং শম্পার চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তারপরে এবং এটা হাবিবকে বুঝিয়ে বলবার পর হাবিব বলেছে দরজা আটকে দিতে। এরপরে কি হচ্ছে কি হবে আমরা কিছুই জানি না। ভীষণ ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমার ধারণা শম্পা এবং হাবিবের জন্য, এবং তাদের মিঠেখালিতে আসাটা যে কতটা ভুল হয়েছে এই পর্যন্ত শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তা শুনতে হলে শেষ পর্ব শুনি, আমরা শেষ পর্বেই সব রহস্যের সমাধান জানতে পারবো। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। এখন শুনবেন গল্পের শেষ পর্ব। আপনার সঙ্গে আছে আমি শারমিন। দরজা আটকানোর ঠিক সাথে সাথে কিছু একটা এসে দরজায় ধাক্কা ছিল। সামান্য দেরি হলেই ঘরে ঢুকে পড়তো। ওরা দুজনের প্রচন্ড ভয় হাঁপাচ্ছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি। বুকের ভেতর ড্রাম বাজছে যেন। এদিকে ঘরের দরজায় অনবরত হিংস্র শব্দ করে যাচ্ছে কেউ একটা বা কিছু একটা। দরজা ধাক্কানোর দুমদুম শব্দে কেঁপে উঠছে দরজা। ওরা দুজন একজন আরেকজনের হাত ধরে রেখেছে শব্দ করে। হাবিব কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় বাংলোর ছাদে ধপ করে কি যেন পড়ল। চমকে গেল, মনে হচ্ছে ভারী কোনো জন্তু লাফ দিয়ে চালের উপর উঠে পড়েছে। অথচ বাংলোটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে, খুব কাছাকাছি কোনো গাছও নেই যে কেউ গাছ বেয়ে উঠবে। এবার সত্যি সত্যি ভীষণ অসহায় বোধ করলো ওরা। হাবিবই আগে সামনে নিল, দ্রুত হাতে আটকে দিল জানালার কপাট। সাথে সাথে চালের উপর মরণ নৃত্য শুরু হয়ে গেল যেন। দম দম দমাদম কেউ যেন আপন মনে কিল বসিয়ে যাচ্ছে। দরজায় ঘা তো পড়ছিলই, এবার যেন সেটাও বেড়ে গেল। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। দুজনে বুঝলো যে আর কোনো আশাই নেই। কতক্ষণ যে কাছের দরজা জানলে ওদের ঠেকিয়ে রাখবে কে জানে। পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় এই করুণ অভিজ্ঞতা একটা দুঃস্বপ্ন হতে পারত, অথচ এটা কোনো দুঃস্বপ্ন নয়, নিদারুণ বাস্তবতা। ওরা যার যার মুখোমুখি দাঁড়িয়ে আছে। হাবিব একটু এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে জানালার কপাটটা একটু ফাঁক করে নিচে তাকালো। ওর দেখা দেখি এগিয়ে গেল শম্পা। তবে না তাকালেই বোধহয় ভালো করতো। অন্ধকারে কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না, তবে চাঁদের আলোতে বাংলোর আঙিনাটা আলোকিত। আর সেই আলোতে দেখলো বাংলোর উঠোনে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। এত দূর থেকে তাদের চেহারা দেখা যায় না, তবে তাদের ভঙ্গিতে এক ধরনের তাড়া আর হিংস্র ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে আছে যেন। ওরা শিউরে উঠল এবং সরে গেল জানলার উপাস থেকে। সরে আসার সময় শম্পার কেন যেন মনে হয় জটলাটার ঠিক মাঝখানে পরিচিত একটা অবয়বের মতন দেখা গেল যেন। চলে এসো, আমার হাতটা ধরো শক্ত করে। আমাদের কি মেরে ফেলবে ওরা? সব ঠিক হয়ে যাবে শম্পা। কিভাবে? এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ছাদে দরজায় মাটিতে সবখানে ওরা অপেক্ষা করছে আমাদের জন্য। মৃত্যু মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। একটু ধৈর্য ধরো, এটা
এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন হতে পারে, আর না একটু পরেই হয়তো আমরা আমাদের বাসায় ঘুম থেকে উঠে যাব, চা বানিয়ে বারান্দায় বসে গল্প করব। তুমি শব্দ পাচ্ছ না? দরজার বাইরে মনে হচ্ছে অনেকেই জড়ো হয়েছে। দেখো দেখো, ওরা দরজায় ধাক্কাচ্ছে। আমরা দরজা খুলছি না কেন? আমরা খুলে দেবো। তোমার কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, তুমি শুধু একটু শান্ত হও। কিন্তু ওরা তো শম্পা, এই শম্পা, এদিকে তাকাও। হাবিব, সব থেমে গেল কেন? দাঁড়াও দেখি। ঘরের আলো ফুটছে। নিচে কেউ নেই? না, সব ফাঁকা হয়ে গেছে, দরজার পেছনে কেউ নেই। সকাল হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে কতদিন পর সকাল হলো। এখন বাইরে যাওয়াটা নিরাপদ না, আর সকাল যেহেতু হয়েই গেছে, অথচ এখানে এখন আর ভয় কিছু নেই। চলো একটু বিশ্রাম নেওয়া যাক। আমাদের কারোই দাঁড়িয়ে থাকার শক্তিটা পর্যন্ত নেই, এত পরিশ্রম নিতে পারছে না শরীর। ঘুম থেকে উঠেই আমরা এখান থেকে চলে যাব, দরকার স্টেশনে গিয়ে বসে থাকবো। হাবিব, তুমি আমাকে শক্ত করে ধরে রেখো। আচ্ছা। বাইরে যাবে না তো? না, কোথাও যাবো না, তুমি ঘুমাও। এই যে আমি আছি, তোমার পাশেই আছি। হঠাৎ করে পাওয়া এই নীরবতা কিংবা সারাদিনের অমানুষিক ক্লান্তিতেই হোক, কিছুক্ষণের মাঝে দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। হাবিব আর শম্পাকে দেখে কে বলবে যে কিছুক্ষণ আগে জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম আর অসহায় পরিস্থিতি পার করেছে দুজন। ঘুমের ভেতর মানুষের যেন কোনো চিন্তা থাকে না, ভয়ানক দুশ্চিন্তা তখন মিলিয়ে যায়। সবাই ফিরে যায় পৃথিবীর সেই প্রাচীনতম গুহায়, যার আদি অন্ধকারে একসময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল আমাদের পূর্বপুরুষেরা। তাদের স্বপ্নেও কি আমরাই ছিলাম? হাবিব যখন চোখ খুলল, প্রথমে একটা অজানা অশুভ শঙ্কা ওর মাথায় ডানা ঝাপটে উঠল। পাশে তাকিয়ে দেখলো শম্পা এখন ঘুমোচ্ছে। ওকে না জাগিয়ে আস্তে করে উঠে দাঁড়ালো সে। ঘরের একমাত্র জানালাটা বন্ধ দেখে তার মনে পড়ে যায় রাতের কথা। ভয়াবহ একটা রাতের শেষে অসম্ভব ক্লান্তিতে ভয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল ওরা। ওদের যতটা তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে কথাটা মনে হতে দ্রুত হাতে জানালার কপাটটা খুলে দেয়। জানালা খুলতে এক ফালি আলো লাফ দিয়ে ঘরের মেঝেতে লুটোপুটি খেতে থাকে, কিন্তু সেদিকে তাকিয়ে হাবিবের ভ্রু কুঁচকে যায়। সে দ্রুত ছুটে যায় বিছানার কাছে। এখনো নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে শম্পা, জানতেও পারছে না কি বিপদ ঘনিয়ে আসছে কালো মেঘের মতো। শম্পা, এই শম্পা, ওঠো। কি হয়েছে? উঠে পড়ো জলদি। এই শম্পা, আমাদের যেতে হবে, ওঠো। কোথায়? স্টেশনে। এখান থেকে পালাতে হবে, দুপুর হয়ে গেছে। হ্যাঁ, দুপুর হয়ে গেছে মানে? এত সময় ঘুমিয়েছি আমরা? হ্যাঁ, ক্লান্ত ছিলাম, কোনো অ্যালার্মও ছিল না, এই জন্য বোধ হয়। রহমত মিয়া তো জাগাতে পারতো। এখন সব বলে কোনো লাভ নেই, যত তাড়াতাড়ি পারা যায় স্টেশনে পৌঁছাতে হবে। একটু পরে অন্ধকার নামতে শুরু করবে, তৈরি হয়ে নাও। আচ্ছা। হাবিব ও শম্পা তৈরি হয়ে দ্রুত নেমে এলো নিচ তলায়। আগের দিনের মতোই টেবিলে খাবার ঠেকে রাখা, কিন্তু আশেপাশে কোথাও রহমত মিয়াকে দেখা যাচ্ছে না। কয়েকবার রহমত মিয়ার নাম ধরে ডাকাডাকি করে কোনো ফলাফল হলো না। খাবার দেখে ওরা বুঝলে প্রচন্ড খিদে পেয়েছে। অল্প কিছু খেয়ে নেবে বলে খাবার টেবিলে বসলো ওরা। বিপদ আপদে ক্ষুধা নামক ব্যাধি থেকে বেঁচে থাকা যায় না। দুজনের কারো মুখে কোনো কথা নেই। এদিকে লম্বা লম্বা পায়ে বাইরে নেমে আসছে অন্ধকার, সেদিকে চেয়ে মুখ কালো হয়ে আসছে শম্পার। বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর অমঙ্গল চিন্তা পেয়ে বসেছে তাকে। এক রাতেই চোখের নিচে কালি পড়ে গেছে। হাবিব কিছু বলছে না দেখে শম্পাই মুখ খুলল। ওর গলার আওয়াজ কেমন যেন ভেঙে গেছে। কিন্তু আমরা যাবো কিভাবে? এই রহমত মিয়াকে নিয়ে তো ভারী বিপদ হলো। তাকে যে স্টেশনে যাওয়ার জন্য ভ্যান বের করতে বলবো, তার কি কোনো উপায় আছে? বাইরে কিন্তু অন্ধকার নামতে শুরু করবে। আরো আগে বের হতে পারলে এতক্ষণে স্টেশনে পৌঁছে যেতে পারতাম। এখন বের হলেও হয়তো সন্ধ্যে নামার আগেই পৌঁছে যাওয়া যেত, কিন্তু তার তো কোনো খবরই নেই। আপনারা উঠে গেছেন? উফ, রহমত মিয়া, আপনার দেখা মিলল তাহলে। কাকে এমন একটা ঘটনার পর কোথায় উধাও হয়ে গেলেন, আর সকালে আমাদের জাগাবেন না? ঘুমাচ্ছিলেন,
ভাবলাম গতকাল সারাদিন অনেক ধকল গেছে, তাই আর ডিস্টার্ব করি নাই। আচ্ছা সে যাই হোক, এখন ভ্যান বের করেন, আমরা চলে যাব। কোথায়? স্টেশনে। ঢাকা চলে যাব। এরকম ভুতুরে বাড়িতে আর থাকা সম্ভব না। ঢাকা থেকে পরে অন্য লোক আসবে। কিন্তু আজকে তো যেতে পারবেন না। কেন? আর কি কি সমস্যা? আজকে ট্রেন নাই। ট্রেন না থাকলে বাসে যাব, কাছাকাছি কোনো বাস স্টেশন থেকে উঠে যাব। এইখানে তো কোনো বাস আসে না, কাছের বাস স্টেশন মাইল 10 দূরে। এটা কি কোনো সভ্য জগতের অংশ? ট্রেন আসবে না কেন? কারণ আপনারা কোথাও যাবেন না আজকে। মানে? আমাদের হাতে এত সময় নেই, আমরা এখনই বের হব। আর এরপর যা হলো তার জন্য হাবিব বা শম্পা কেউই প্রস্তুত ছিল না। রহমত মিয়ার চেহারাটা একটা রাগের ভয়ঙ্কর রূপ নিল, বিকৃত হয়ে এলো মুখটা। কিছু বোঝার আগে হাবিবের হাত থেকে লাগেজটা নিয়ে ছুড়ে মারল দূরে। মুখ দিয়ে বেরিয়ে এলো অস্পষ্ট গর্জন। তার এই পরিবর্তনে বেশ ভড়কে গেল হাবিব শম্পা। হাবিব কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে রহমত মিয়া ঝাঁপিয়ে পড়লো হাবিবের উপর। গলায় রহমত মিয়ার হিম শীতল হাতের স্পর্শ পেয়ে হাবিবের মনে হলো কিছু একটা প্রচন্ড ভুল হয়েছে। একটা অশুভ ভয় কুঁকড়ে গেল সে। শরীরের সবটুকু শক্তি দিয়ে সে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হলো না। ওর গলায় আরো তীব্রভাবে চেপে বসছে রহমত মিয়ার আঙুল। রহমত মিয়ার চোখের দিকে তাকিয়ে শিউরে ওঠে হাবিব। এই চোখ কোনো মানুষের চোখ হতে পারে না, টকটকে লাল বর্ণ ধারণ করেছে চোখ দুটো। সেদিকে তাকিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে হাবিব। বাতাস হাত যায়, কিন্তু ফুসফুসে ভরার জন্য যথেষ্ট বাতাস পায় না। ওর শরীরটা নিস্তেজ হয়ে আসছে, মনে হচ্ছে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এই পিশাচের বিরুদ্ধে। ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে চারপাশ। ঠিক এমন সময় হঠাৎ করে ঢিল হয়ে আসে রহমত মিয়ার আঙুল। হাবিবকে ছেড়ে দিয়ে কাটা কলা গাছের মতো থপ করে পড়ে যায় মাটিতে। চোখ খুলে হাবিব দেখে একটা কাঠের পিঁড়ি হাতে দাঁড়িয়ে আছে শম্পা। কিছুই মাথায় ঢুকে না তার। পড়ে থাকা রহমত মিয়া, পিঁড়ি হাতে শম্পা, কিছুই না। একটা কথাই শুধু তার মাথায় আসে, পালাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। সে শম্পার হাত ধরে বাংলো থেকে দ্রুত বের হয়ে আসে। বের হওয়ার সময় দেখতে পায় রহমত মিয়া ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। এত বড় আঘাতের জন্য কিছু হয়নি, অথচ যে কোনো মানুষ এই এক আঘাতে উপঘাত হয়ে যেতে পারে। হাবিব বের হওয়ার আগে কাঁপা কাঁপা হাতে বাংলোর সদর দরজাটা বাইরে থেকে আটকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সদর দরজার ছিটকিনিটা শক্ত হয়ে বসে আছে, একটু নড়ানো যাচ্ছে না। ওইদিকে উঠে বসেছে রহমত মিয়া। সর্বশক্তি দিয়ে শেষবার মতো চেষ্টা করতে খট করে লেগে গেল ছিটকিনিটা। প্রায় সাথে সাথে দরজার গায়ে প্রবল শক্তিতে ধাক্কা দিল পিশাচটা। আর সামান্য একটু হলেই লাগানোর আগে খুলে ফেলত দরজাটা। হাবিবের সম্পা যখন গ্রামের দিকে দৌড়চ্ছে, শুনতে পেল রহমত মিয়া একটা পৈশাচিক গর্জন করতে করতে বন্ধ দরজায় আছড়ে পড়ছে। পুরাতন দিনের এই দরজাটা কতক্ষণ থেকে আটকে রাখতে পারবে কে জানে। আমি আর পারছি না। এই তো আর একটু এগুলোই গ্রামের বাড়ি পেয়ে যাবো। আর কতক্ষণ? সে কখন থেকে ছুটছি আমরা। আচ্ছা আচ্ছা, এখানে বসে একটু জিরিয়ে নিই, একটু। হাবিব, রহমত মিয়া এমন ভাবে বদলে গেল কেন? জানি না, আমি জানি না। তবে সে যে এখন আর মানুষ নেই এটা সত্য। আর একটু হলেই মারা পড়তাম। হয় সে একটা উন্মাদ, নয়তো পিশাচ। কিন্তু আমরা এখন যাবো কোথায়? সন্ধ্যা প্রায় হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে। যেভাবেই হোক স্টেশনে পৌঁছাতেই হবে। কিন্তু অন্ধকার তো পথ চলাটা নিরাপদ নয়। কালকে কথা মনে নেই? সেটা তো আমার মাথায় আছে। দেখা যাক কি হয়, দেখা যাক। চলো চলো উঠে পড়া যাক, না হলে পিশাচটা কখন পেছন দিকে এসে আক্রমণ করে বসবে। হ্যাঁ চলো। হাবিব, কি কি? ওই যে ওইটা একটা বাড়ির মতো লাগছে না? কই কই? হ্যাঁ তাই তো, একটা গৃহস্থ বাড়ি মনে হচ্ছে। চলো ওখানে গিয়ে দেখা যাক। একটু খাবার, একটু বিশ্রামের খুব দরকার। তার চেয়ে বেশি দরকার হলো স্টেশনে পৌঁছানো। দেখা যাক কি আছে কপালে। কেউ আছেন? শুনছেন? কেউ কি আছেন? কে কে ওখানে? বাড়িটিতে বৃদ্ধা একাই থাকে। মাটির তৈরি ঘরের সামনে একখণ্ড ছিমছাপ উঠুন। হাবিবার সম্পর্কে হাঁপাতে থেকে বেশি কিছু জানতে চাইল না। ঘরে এসে বসালেন, পানি এনে দিলেন। ওরা একটু ধাতস্থ হতে সব খুলে বললেন বৃদ্ধাকে।
শুনে তাকে বেশ চিন্তিত দেখালো। ওদেরকে বসতে বলে উঠে গেলেন। একটু পরে ফিরে এলেন একটা কুপি আর কিছু মুড়ি নিয়ে। কুপি দেখে ওদের খেয়াল হলো বাইরে ঘন অন্ধকার জমাট বাঁধতে শুরু করেছে। তারা বৃদ্ধাকে অনুরোধ করলো ওদেরকে স্টেশনে দিয়ে আসতে। সেখানে স্টেশন মাস্টারের কাছে গেলে তিনি একটা না একটা উপায় বাতলে দিতে পারবেন বলে তাদের বিশ্বাস। বৃদ্ধা ওদের জানালো স্টেশন মাস্টারের বাড়িটি কাছে, তারা চাইলে তিনি তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন। অন্ধকারে এবার তাদের হাঁটতে অতটা অসুবিধা হলো না। বৃদ্ধা ওদের সামনে সামনে যাচ্ছে কুপি হাতে। অল্পক্ষণের মধ্যে ওরা ঝিঝি টাকা পথ পেয়ে একটা আধা পাকা বাড়ির সামনে এসে পৌঁছাল। বৃদ্ধা বাইরে থেকে ডাক দিতে স্টেশন মাস্টার ভদ্রলোক বাইরে বেরিয়ে আসলেন। গায়ে অতি সাধারণ সেই চেক শার্ট। তিনি কুপির আলোতে ভালো মতো ওদেরকে দেখে মোটামুটি আকাশ থেকে পড়লেন। আজকে তাহলে ট্রেন নেই? না, আজকে বন্ধ, কালকে সকালে আসবে ট্রেন। আশেপাশে কোনো বাস স্টেশন? সেটাও অনেক দূরের পথ। দেখছেনই তো গ্রামে গাড়ি টাড়ি নাই তেমন। যাদের রিক্সা ভ্যান ছিল বেশিরভাগই ফসল কাটার জন্য পাশের গ্রামে চলে গেছে। তাছাড়া গ্রামের রাস্তা অন্ধকারে বোঝেনি তো। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাদের তো রাতে কোথাও থাকতে হবে। বাংলোতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সবই তো বললাম আপনাকে। না না, বাংলোতে কি আর কাজ নেই। আপনারা এই গরিবের বাড়িতে রাস্তা থাকে, কাল সকালে আমি আপনাদের ট্রেনে তুলে দিব। স্টেশন আমার বাড়ি থেকেই দেখা যায়। কিন্তু রহমত মিয়ার ব্যাপারটা কি? তাছাড়া ও যদি রাতে আবার আসিয়ে দিকে তখন? এটা তো খুব চিন্তার কথা বললেন। রহমত নেশা করে জানতাম, কিন্তু এমনটা কখনো শুনিনি। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমার দিকে আসার সাহস সে করবে না। আমি ঢাকায় গিয়েই ওর কথা বলবো। জেল বা পাগলা গারদের যে কোনো একটাই গিয়ে থাকতে হবে ওকে। সে যা খুশি করবেন। এখন হাত মুখ ধুয়ে নেন, খেয়ে দিয়ে শুয়ে পড়েন। সারাদিন অনেক পরিশ্রম গেছে আপনাদের। হাবিবার শম্পা বেশ ক্ষুধার্ত ছিল। স্টেশন মাস্টারের বাড়িতে তাই গোগ্রাসে রাতের খাবার শেষ করলো। খাওয়া শেষ হতে ক্লান্তিতে ঘুম চোখে জড়িয়ে আসতে চাইল, যেন অনেক কাল ঘুমায়নি ওরা। স্টেশন মাস্টার হাফিজউদ্দিন ভুঁইয়া ওদেরকে একটা ঘর দেখিয়ে দিলেন। খুব একটা বড় নয়, তবে পরিপাটি করে গোছানো। একটা বিশাল বিছানা, যাতে অন্তত 4 জন ঘুমাতে পারবে। যাওয়ার আগে একটা কুপি দিয়ে গেলেন আর বলে গেলেন অযথা ভয় পাওয়ার দরকার নেই, তিনি পাশের ঘরেই আছেন, কোনো কিছু লাগলে তাকে বলতে। ওরা দুজনেই তাকে কয়েকবার করে ধন্যবাদ জানালো। খুব মাত্র চোখে লেগে এসেছিল। এমন সময় ভীষণ পানির পিপাসা পেল হাবিবের। ব্যাপারটা ভুলে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারল না। তৃষ্ণায় যেন বুক ফেটে যাচ্ছে। হাবিব উঠে বসল। অন্ধকারটা চোখে শুয়ে আসার জন্য কিছুটা সময় নিল। হ্যাঁ, এখন অন্ধকারে আবছা আবছা ভাবে দেখা যাচ্ছে অনেক কিছু। হাত ভুঁড়িটা বের করে দেখে নিল মোটে রাত 11:30। সে একবার ভাবলো শম্পাকে ডাক দেবে, কিন্তু গভীর ঘুমের মধ্যে জাগানোটা ঠিক হবে কিনা এই ভেবে নিজেই উঠে দাঁড়ালো। হাফিজুদ্দিন সাহেবকে ডাকার দরকার নেই, তিনিও নিশ্চয়ই তখন ঘুমিয়ে পড়েছেন। এছাড়া হাবিব দেখেছে কোথায় পানির জগ আর গ্লাস রাখা আছে। ওদের ঘর থেকে বেরিয়ে বারান্দাটার ধারে। হাবিব আস্তে করে ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দা মতো জায়গাটায় পা রাখতে দেখলো পাশের ঘর থেকে আলো আসছে। কি ব্যাপার, হাফিজুদ্দিন সাহেব এত রাত পর্যন্ত জেগে আছেন নাকি? নাকি তার অনেকটা রোগ আছে? হাবিব ভাবলো তার সাথে টুকটাক কথা বলবে নাকি, কিন্তু সেদিকে পা বাড়ানোর আগে ঘরের ভেতর থেকে কিছু কথাবার্তা, কিছু শব্দ ভেসে এলো। এত রাতে কার সাথে কথা বলছেন তিনি? তার বাড়িতে তো তিনি ছাড়া আর কেউ থাকেন না। তার স্ত্রী তো বাবার বাড়িতে থাকেন, তাহলে কার সাথে কথা বলছেন তিনি? ওই 2 দিনের ঘটনায় বেশ অভিজ্ঞতা হয়েছে হাবিবের। সে পা টিপে টিপে হাফিজুদ্দিন সাহেবের খোলা দরজার দিকে এগোলো। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে উঁকি দিল ভেতরে। যা দেখলো তারপর তাতে পানি পিপাসা রইল না তার। ঘরের ভেতর মাঝখানে একটা কুপি রেখে বসে আছে স্টেশন মাস্টার রহমত মিয়া আর সেই বৃদ্ধা, যার বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছে তারা। চারিদিক চুপচাপ বলে কান খাড়া করে কি কথা হচ্ছে শোনার চেষ্টা করলো হাবিব। ওদের আরো আগে আটকানো উচিত ছিল। তুমি তো জানোই তাদের যোগ্য হতো না। কিন্তু যোগ্যের সময় হতে আর কত দেরি? পূর্ণিমার চাঁদ যখন ঠিক মাথার উপরে থাকবে আর কিছুক্ষণ পরে। এর মাঝে যদি আড়ানোর চেষ্টা করে? ট্রেনের শব্দ টেরই পাবে না। ওরা ঘুমাচ্ছে, সকালের অপেক্ষায় ঘুমাচ্ছে। ঘুমালেই ভালো। আড়ালে দাঁড়িয়ে এসব শুনতে শুনতে হাবিবের শরীরে ভয়ের একটা শীতল স্রোত নেমে গেল যেন। এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তবে এসব নিয়ে বেশি চিন্তা করতে পারল না। নিঃশব্দে সরে এলো সেখান থেকে। পা টিপে টিপে নিজেদের ঘরে ফিরে এলো সে। শম্পা ঘুমাচ্ছে।
নিশ্চিন্ত, বুঝতে পারছে না কত বড় ভয়ঙ্কর অবস্থার মাঝে আটকে পড়েছে ওরা। ঘরের বাইরে অপেক্ষা করছে বিপদ। যাকে নিরাপদ আশ্রয় বলে ভেবেছিল ওরা, সে স্টেশন মাস্টার আছে রহমত মিয়ার সাথে। সে মমতাময়ী বৃদ্ধা, কাউকে বিশ্বাস করার উপায় নেই এখানে। ভিড় পায়ে যেন এগিয়ে আসছে নিশ্চিত মৃত্যু। শম্পা, এই শম্পা, শম্পা ওঠো, এই শম্পা ওঠো, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পালাতে হবে কেন? শোনো, স্টেশন মাস্টার, রহমত মিয়া, ওরা সবাই একসাথে। হ্যাঁ, কি বলছো তুমি? আমি বের হয়েছিলাম পানি খেতে, বাইরে গিয়ে শুনে ফেলেছি ওদের কথা। পাশের ঘরেই ওরা সবাই অপেক্ষা করছে শুধু রাত বাড়ার জন্য। এখন কি উপায়? এখান থেকে যেভাবেই হোক বের হতে হবে। ঘরের বাইরেই আছে ওরা, পালালে পেছন দিক দিয়ে পালাতে হবে। এখান থেকে পালিয়ে যাবো কোথায়? আমি জানি না, তবে ওদের একজনের মুখে ট্রেনের কথা শুনলাম। এই স্টেশন দিয়ে ট্রেন যাবে হয়তো, ওতেই উঠে পড়তে হবে। আর যদি সে না আসে? সেটা তখন দেখা যাবে। তবে এখানে বসে থাকার চেয়ে সেটাই ভালো হবে। এসে পেছনের এই জানালাটা খোলার চেষ্টা করি। জানালার অন্যদিকে বাড়ির পেছনের দিকটা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে হবে। ঘরের পেছনের জানালাটা খুলতে বেশ ঝামেলা পোহাতে হলো ওদের। কাঠের কপাট অনেকদিন খোলা হয় না বলে আটকে ছিল শক্ত করে। তার উপর আওয়াজ যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছিল। কিছুক্ষণ চেষ্টা করার পর জানালাটা যখন অল্প একটু ফাঁক হয়ে গেল, এক ঝাপটা মুক্ত বাতাস হাবিবার শম্পার চোখে মুখে শীতল পরশ বুলিয়ে দিয়ে গেল। জানালা বলেই হয়তো আকারে অপেক্ষাকৃত বড়। ধীরে ধীরে দুই হাত ভর দিয়ে নিজের শরীরের উপরের অংশ জানালার বাইরে বের করলো হাবিব। খুব সাবধানে নড়াচড়া করতে হচ্ছে তাকে। সামান্য শব্দ হলে শোনা যাবে পাশের ঘর থেকে। তারপর আস্তে আস্তে এক পা বের করে আনতেই মৃদু ক্যাচ ক্যাচ শব্দ করে প্রতিবাদ জানালো কাঠের তক্তা। হাবিবের মনে হলো এই শব্দ নিশ্চয়ই স্টেশন মাস্টারের কানে যাবে। কিন্তু কিছুক্ষণ ওইভাবে থাকার পর যখন আর কোনো শব্দ হলো না, আলতো করে অন্য পাটাও বাইরে বের করে আনলো সে। মাটিতে পা রেখে সম্পাদিকে হাত বাড়িয়ে ওকে ধরে নামাতে সাহায্য করলো। এবারও জানালাটা আগের চেয়ে আরেকটু উঁচু স্বরে শব্দ করে উঠল। হাবিবের মনে হলো এবার বোধহয় আসলে ধরা পড়ে যাবে, কিন্তু ভাগ্য ভালো বলতে হয়। ঠিক সে সময় আরেকটা একটানা বাঁশির মতো শব্দে জানালার শব্দটা ঢাকা পড়ে যায়। শম্পাকে মাটিতে নামিয়ে কান খাড়া করে অন্ধকারে সরু বুক চিরে আসা শব্দটা ভালো করে শোনার চেষ্টা করলো হাবিব। আনন্দে ওর বুক নেচে উঠল। হ্যাঁ, ট্রেনের শব্দই তো, কিন্তু অন্ধকারে কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। বাড়ির পেছনে জঙ্গলের মতো জায়গাটায় চাঁদের আলো খুব একটা সুবিধা করতে পারছে না। স্টেশনটা কোন দিকে সেটাও জানে না ওরা। তবু ওরা গাছপালার মধ্যে দিয়ে ট্রেনের শব্দটা লক্ষ্য করে এগোতে থাকে। ঠিক এমন সময় জানালার পাশে দরজা খোলার শব্দ হল। সাথে সাথে সারা বাড়িটা যেন কেঁপে উঠল। কুটোপুটি পড়ে গেল সারা বাড়ি জুড়ে। আমাদের দেখে ফেলেছে। পেছনে তাকিও না, জাস্ট রান, দৌড়াও। আচ্ছা আচ্ছা, যদি ট্রেনটা না দাঁড়ায়? ওদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, আরো জলদি দৌড়াও। সামনে সামনে একটা মাঠ দেখা যাচ্ছে, ওরা পেছনেই বোধ হয়, ওর পেছনেই বোধ হয় স্টেশন। কিন্তু কিন্তু ওরা তো দ্রুত এগিয়ে আসছে, আমার পা কেটে গেছে মনে হচ্ছে। এই তো আরেকটু, এই যে আমি ট্রেন দেখতে পাচ্ছি, আরো দ্রুত যেতে হবে আমাদের। ট্রেন নড়তে শুরু করেছে, দৌড়াও, জাস্ট রান। তারপর কি হয়েছিল ঠিক মনে নেই হাবিব সবার। শুধু মনে আছে সবটুকু শক্তি মনোবল এক করে দৌড়াচ্ছিল ওরা ট্রেনটা লক্ষ্য করে। ট্রেনটা চলে গেলে সব আশাই শেষ। ওদের আশা ভরসা প্রায় শেষই হয়ে গেছিল। ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। তখন ওরা মাঠ দিয়ে দৌড়ে আসছে। হঠাৎ একজন যাত্রী জানালা দিয়ে দেখে যে দূরে মাঠের ভিতর দিয়ে প্রাণপণে ছুটে আসছে দুজন মানুষ। প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু পরক্ষণেই চেইন টেনে ট্রেন থামালে দেখা যায় মোটেও ভুল দেখেনি যাত্রীটি। ট্রেনের দরজার কাছে এসে অচেতন হয়ে পড়েছেন দুজন নরনারী। এরপর হাসপাতালে জ্ঞান ফেরে ওদের। ঢাকায় এসে হাবিব থানায় যায়। মন্ত্রণালয়েও একটা চিঠি পাঠায়। ততদিনে কেটে গেছে আরো কয়েকটা দিন। ও বা শম্পা কেউ এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না সেই ভয়ঙ্কর ঘটনাটা। এর কয়েকদিন পরে ওর ডাক পড়ে থানায়। আসুন আসুন, বসুন মিস্টার হাবিব। ওদেরকে ধরতে পেরেছেন? আরে বলছি, তার আগে কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? ধন্যবাদ, কিছু লাগবে না, বলুন আপনি। আপনার দেয়া তথ্য অনুযায়ী আমরা মিঠেখালির কাছাকাছি থানাকে ইনফর্ম করি।
কিন্তু তারা যা জানালো সেটা বেশ অবাক হওয়ার মতোই একটা ব্যাপার। আপনারা নাকি মিঠেখালি যাননি? স্টেশন মাস্টার লোকটি বলল সেদিন সে আপনাদেরকে দেখেইনি। কি? পুরাতন ফরেস্ট বাংলোর কেয়ারটেকারও বলল আপনাদের সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত দিনে স্টেশনে বসে থেকেও সে আপনাদের খোঁজ পায়নি। ইন্সপেক্টর, ওরা দুজনেই মিথ্যে বলছে। ওরা দুজনে একই দলের। আরে শান্ত হন মিস্টার হাবিব, এই যে তাদের ছবি। ইনি হলেন স্টেশন মাস্টার, আর এই হলো বাংলোর কেয়ারটেকার। আপনাদের দেয়া বর্ণনার সাথেও মেলে না। আচ্ছা, এরাই কি তারা? না, কিন্তু এরা... হ্যাঁ, এরাই। ওখানে আছে আজ প্রায় বছর 10। তাছাড়া আপনাদের বর্ণনার সাথেও মিঠেখালি মেলে না। স্টেশনের পাশেই বিরাট হাট বসে, গ্রামের রাস্তায় মোটরসাইকেল চলছে সারাদিন। তাহলে শুনুন, অফ দ্য রেকর্ড আপনাকে কিছু কথা বলি। আপনাদের কথা শুনে মনে হয়েছে আপনারা মিঠেখালি স্টেশন আসার আগের স্টেশনেই নেমে গেছেন। জায়গাটা মিঠেখালির মাইল 5 আগেই পড়ে। তাহলে সেখানে স্টেশন মাস্টারকে কেন ধরছেন না? ওইটা একটা পরিত্যক্ত জায়গা। এখন ট্রেন এমনিতে সেখানে থামে না। সেদিন হয়তো কোনো কারণে থেমেছিল আর আপনারা নেমে পড়লেন। কিন্তু ওখানেই রহস্যটা। ওই জায়গাটা একটা জঙ্গলের মাঝখানে, আশেপাশে লোকালয় নেই। মানে কি বলতে চাচ্ছেন আপনি? যা বলার তা তো বলেই ফেলেছি, শুধু এইটুকু বলি। ওই জঙ্গলের কাছে পরিত্যক্ত স্টেশনে মাঝে মাঝেই মৃতদেহ পাওয়া যায়। আমরা ভাবতাম হয়তো ট্রেন থেকে দুর্ঘটনাবশত পড়ে এমনটা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা কোথাও একটা রহস্য আছে। আমরা শীঘ্রই সেখানে একটা টহল চুকি করার পদক্ষেপ বিবেচনা করছি। আমি তাহলে উঠি ইন্সপেক্টর, যদিও পুরো ব্যাপারটা আমার কাছে এখনো পরিষ্কার না। আমার কাছেও না। তবে আপনাকে একটা সাজেশন দিতে পারি। ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। মানুষের জীবনে অনেক রকম ঘটনাই তো ঘটে। সব ঘটনার কি ব্যাখ্যা হয় বলুন? তারপর অনেকদিন পার হয়ে গেছে, ওদের দুজনের কেউই ঘটনাটি ভুলে যায়নি। এখনো কোনো কোনো রাতে শম্পা মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সারা রাত আর ঘুম আসে না। হাবিব মনকে শান্ত করার জন্য লোকজন নিয়ে মিঠেখালির বাংলো পর্যন্ত ঘুরে এসেছে। ওসি সাহেব ঠিকই বলেছেন, ওরা মিঠেখালি আসেনি, এর আগেই নেমে গিয়েছিল ভুতুড়ো একটা স্টেশনে, যার পাশে বন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। একটা ঘর বাড়িও না, কিচ্ছু না। এরও অনেকদিন পরের কথা। হাবিব কি একটা কাজে খুলনা যাচ্ছিল। একটা নির্জন স্টেশন দেখে কেমন যেন চমকে ওঠে। ট্রেনটা যখন গতি বাড়িয়ে চলে যেতে থাকে, তখন জানালা দিয়ে সে দেখে একটা মাত্র লোক স্টেশনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নিরীহ ভালো মানুষ ধরনের একটা লোক। দেখেই মনে হয় সহজ সরল, চোখে পুরো ফ্রেমের চশমা, গায়ে অতি সাধারণ চেক শার্ট। স্টেশন মাস্টার হাফিজুদ্দিন ভূঁইয়ার মুখের পরিচিত হাসিটা চিনতে হাবিবের মোটেও ভুল হবার কথা নয়। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম মিঠেখালির বাংলো। লিখেছেন ইমরান নিলয়, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা, সামনে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি যারা আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। হাবিবের চরিত্রে অভিনয় করেছেন রেহান, শম্পার চরিত্রে সাকিব, রহমত মিয়ার চরিত্রে সেতু, স্টেশন মাস্টারের চরিত্রে সাইফ, বৃদ্ধার চরিত্রে সাকি এবং ওসির চরিত্রে মঞ্জু। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও ঠিক একই সময় অর্থাৎ রাত 11টার খবরের পর সোমবার হাজির হচ্ছে আমি শারমিন কুয়াশা। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি। Exclusively on FusionBD.com.